নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন সাহিত্যিক সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের লেখা বেঙ্গল বেহার কাটলারি। রাত্রি প্রায় 10টায় পশ্চিমের এক জাংশন স্টেশনে ট্রেন থেকে নামলাম। ফিরব কলকাতায়। মেল আসবে রাত্রি প্রায় 2টোয়। এতখানি সময় স্টেশনে বসে কাটানো সহজ ব্যাপার নয়। একটু ঘুমাবো, উপায় নেই। বয়স হয়েছে, ঘুমের আয়োজন করতে খানিকটা সময় লাগে। স্টেশনের কোলাহল কলরবে সেই ঘুম পাকতে 3 ঘন্টা লাগবে। ততক্ষণে মেল ধরবার উদ্যোগ। হুইলারের বুক স্টল থেকে একখানা রোমাঞ্চকর ডিটেকটিভ উপন্যাস কিনে ওয়েটিং রুমে এসে ঢুকলাম। ঘরটি জনহীন নয়। 4-5 জন বাঙালি ভদ্রলোক গোল টেবিল ঘিরে বসে আছেন। কেউ সিগারেট টানছেন, কারো হাতে খবরের কাগজ, কেউ বা ঘাড় গুঁজে চোখ বুজে তন্দ্রাসুখ উপভোগ করছেন। আমি আসতে নিমেষের জন্য চাঞ্চল্য ঘটল। দেওয়ালের দিকে ইজি চেয়ারখানা শূন্য পড়েছিল। বিস্ময় আনন্দে সেখানা দখল করে তাতে আড় হয়ে শুয়ে নভেল খুললাম। একটু পরেই মর্মে মর্মে উপলব্ধি করলাম ইজি চেয়ারের গদি শূন্য থাকার হেতু। ছাড় পোকার বংশ বোধহয় এ মুল্লুকের সকল খাট পালং ছেড়ে এইখানে এসে সমৃদ্ধ উপনিবেশ স্থাপন করেছে। বুদ্ধিমান জীব, কত জাতের বিচিত্র সনিত পানের সুযোগ তারা এখানে হল অফ অল নেশনস পেয়ে বর্তেছে। বাইরে গিয়ে 2খানা খবরের কাগজ কিনে আনলাম। সেই খবরের কাগজে ইজি চেয়ারের বেত্রাংশ 2-3 পুরু মুড়ে আবার নভেল খুললাম। লেখা বটে, 5খানা পাতা ওল্টাতে মনটাকে যেন শুষে নিল। ঘটনার গতি চলেছে বেগে, রহস্যের পর রহস্যের মাইল পোস্ট অতিক্রম করে। কোথাও সে গতির বেগ কমতে জানে না, যেন ননস্টপ রান। রুদ্ধ নিঃশ্বাসে লাইন ধরে মন ছুটে চলল। বাইরের বিশ্ব ক্রমে পর্দায় ঢেকে অনুভূতির অন্তরালে অদৃশ্য হল। জগতে রইল শুধু 2টো খুন, 5টা হেঁয়ালি জড়িত নরনারী, আর তাদের পেছনে ছুটন্ত এক দুর্ধর্ষ ডিটেকটিভ। তার ভয় নেই, ডর নেই, দ্বিধা নেই। কলের দম খাওয়া পুতুলের মতো নিজের গোঁয়ে চলেছে আর চলেছে। 150 পাতা অতিক্রম করবার পর ঘাড়ে অসহ্য জ্বালা অনুভব করলাম। চমক ভাঙল। উঠে অভিনিবেশ সহকারে দেখি ছারপোকার একদল দুরন্ত ফৌজ কোনো মতে কাগজের ওয়াল ঘুরে আশ্চর্য অধ্যবসায় আমার স্কন্ধদেশ আক্রমণ করে বসেছে। অদ্ভুত অর্গানাইজেশন। উঠে পিঠবস্ত্র খুলে মুখের ঘর্ষণে ঘাড়ের চামড়া ছিঁড়ে অশান্তি নিবারণ করলাম। পরে দেশলাই জেলে কতকগুলো ছারপোকার নিধন আনতে কাগজখানাকে সুবিন্যস্ত করে দুর্গন্ধটুকু নিরাপদ করলাম। বসতে যাচ্ছি, একজন ভদ্রলোক বললেন, ছারপোকা খুব বেশি। আমি বললাম, উহ। ওই একটি কথায় তিনি বুঝলেন সংখ্যা কত। তা অনুভব করলাম শ্রোতার মুখ চোখের ভঙ্গি দেখে। ভদ্রলোকটি নবাগত। আসনের অভাবে ঘরের মেঝে বাক্স প্যাঁটরা রেখে তার উপর তিনি চড়ে বসেছেন। ভদ্রলোক বললেন, কি বই পড়ছেন? ডিটেকটিভের গল্প? বললাম, হ্যাঁ। তিনি বললেন, ভূতের গল্প টল্প কিছু পাবো এখানকার বুক স্টলে? বললাম, জানি না। গোল টেবিলের প্রান্তস্থিত জনৈক ভদ্রলোক বললেন, হ্যাঁ পাবেন, ভূত নিয়ে ওদেশে এখন খুব বেগে চর্চা চলেছে। কথাটা বলে তিনি হাসলেন। প্রথম বন্ধু বললেন, তামাশার কথা নয়, ভূতের সঙ্গে চাক্ষুষ পরিচয় যাদের ঘটেছে তারা জানে কি মর্মান্তিক সত্য ওই ভূতের ব্যাপার। চট করে ঘরের হাওয়া ফিরে গেল। নিদ্রাঘরের সেই স্তব্ধ আচ্ছন্ন ভাব কেটে সকলে উৎসুক দৃষ্টিতে চেয়ে দেখলেন। প্রথম বন্ধুটি বললেন,
আপনারা বোধহয় জীবনে কেউ ভূত দেখেননি এবং তার অস্তিত্বে বিশ্বাসও করেন না। সকলের মুখে সজোর হাসি উতলে উঠল। বন্ধু বললেন, আমি সদ্য যে অভিজ্ঞতা লাভ করে আসছি সে কথা মনে হলে এখনো সারা গায়ে রোমাঞ্চ হয়। এই দেখুন। ভদ্রলোক উঠে দুহাত আমাদের সামনে প্রসারিত করে ধরলেন। দেখলাম তার হাতের লোমগুলো সত্যি খাড়া হয়ে উঠেছে। অ্যাকশন ডিটেকটিভের রোমাঞ্চকর কাহিনী এইখানেই বই মুড়ে চাপা দিলাম। সে কাহিনী হাতে রইল। এ কাহিনী ভৌতিক এবং ঘরশুদ্ধ লোক সকলে তখন বেশ সচেতন হয়ে উঠেছেন। একজন এর মধ্যে চেয়ারখানা টেনে ভৌতিক বন্ধুর কাছে অগ্রসর হয়ে এলেন। বললেন, জীবনে নিজের চোখে দেখিনি, তবে আমার আত্মীয় বন্ধুদের মুখে যা শুনেছি তাতে ভূত নেই বলে উড়িয়ে দিতে পারি না। অলৌকিক। কেউ বললেন, ডিপ মিস্ট্রি। আর একজন সুগভীর একটা নিঃশ্বাস ফেললেন, ফেলে বললেন, দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ হোরাশিও দ্যান আর ড্রিমড অফ ইন ইয়োর ফিলোসফি। ঠিক যেন সেই মধুচক্রে লোষ্ঠ নিক্ষেপ। সকলেই মৃদু গম্ভীর গুঞ্জন রব তুললেন। বন্ধু বললেন, গিয়েছিলুম গুলগাঁওয়ে। 2টো স্টেশন আগে পীরখান স্টেশনে নেমে 7-8 মাইল পথ হেঁটে পাড়ি দিতে হয়। এককালে ওদিকটা নাকি বেশ সমৃদ্ধ ছিল। ওখানে কামার মিস্ত্রি আছে, তাদের হাতের কাজ চমৎকার। গুলগাঁওয়ে একটি নদী আছে, সারা বছর বালির গাদায় লুকিয়ে থাকে। বর্ষায় জল একেবারে অথই অতল হয়ে ওঠে। এধারকার নদীগুলোর দশাই তাই। আমি গিয়েছিলাম গুলগাঁওয়ে একজন মিস্ত্রির কাছে। সেখানে 2 দিন ছিলুম, কোনো গোলযোগ ঘটেনি। কাল ফেরবার মুখে মস্ত বিভ্রাট। আমরা উৎকর্ণ উদ্গ্রীব হয়ে বসলাম। বন্ধু বললেন, বেলা তখন 4টে। মিস্ত্রির ওখান থেকে বেরুলাম। আকাশে মেঘ জমছিল। মিস্ত্রি বললে, ভারী ঝড় হবে বাবু সাহেব, আজ যাবেন না। আমি বললুম, তা হয় না মিস্ত্রি, আজই রাত্রে ট্রেন আমার ধরা চাই। মিস্ত্রি বারবার মানা করলে আমি শুনলুম না, বেরিয়ে পড়লুম। 2 মাইল আসবার পর হু হু ঝড় উঠল। মেটো পথ, দুধারে বন আর মাঠ। মাঠ ফুটি ফাটা, জনপ্রাণীর বসতি নেই। মিস্ত্রির এক কারিগর আমার এই লাগেজ মাথায় সঙ্গে আসছিল। সে বললে, একটা ঝোপের ধারে বসা যাক বাবু। আমি বললুম, বাপরে, তেপান্তর মাঠ আর এই ঝড়। আমার মাথায় কেমন নেশা জাগলো, অ্যাডভেঞ্চারের নেশা। সেই ঝড় ঠেলে চলতে লাগলুম। আরও 1 মাইল এলুম। পথের ধারে পুলিশের ফাঁড়ি, জরাজীর্ণ কুঁড়ে ঘর। ঝড়ে তার মাথাটা যেন একবার বাঁধন ছেড়ে উঠে পড়ছে, আবার সজোরে সেটাকে কে খুঁটির মাথায় আঁচড়ে ফেলছে। মিস্ত্রির লোক সেইখানে আস্তানা নিল। লাগেজগুলো ভিজবে। আমি বললুম, তুই বস, বৃষ্টি আসছে, আমি এগুই। বর্ষাতি কোটটা গায়ে চড়িয়ে আমি সেই ঝড় জল রুখে স্টেশনের দিকে এগিয়ে চললুম। এই পর্যন্ত বলে বন্ধু চুপ করলেন। তারপর একটা সিগার বের করে ধরিয়ে মুখে দিলেন। আমাদের সামনেও কেস ধরলেন। আমরা সিগার নিয়ে ধরিয়ে মুখে দিলাম। বন্ধু বলতে লাগলেন, বৃষ্টি বেশ জোরেই এলো। বুকখানা কাঁপলো ক্ষণেকের জন্য। ভাবলুম, এই গোয়ার তুমি না করলেই হতো। বাতাস তার বেগ তখন ভয়ঙ্কর বাড়িয়ে তুলেছে। জলের বড় বড় ফোঁটা পাটকেলের মতো এসে গায়ে বাজতে লাগলো। বাজের সঘন গর্জন, বিদ্যুতের চমক, যেন প্রলয়ের লীলা। গা ছমছম করতে লাগলো। মাঠ এ সময় নিরাপদ নয়, বজ্রাঘাতের আশঙ্কা আছে। কিন্তু ফেরা গেল না। খোট্টাদের সামনে রোগ দেখিয়ে বুক ফুলিয়ে এগিয়ে এসেছি, কাজেই সেই দুর্যোগে অগ্রসর হওয়া ছাড়া আর উপায় ছিল না। কিন্তু অগ্রসর হওয়া যায় না। 3 পা এগুতে 5 পা যেন কে ঠেলে পেঁচিয়ে দেয়। 1/2 ঘন্টা আমার সংগ্রাম চলল।
প্রকৃতির এই রুদ্র লীলার বিরুদ্ধে সংগ্রামী। হাত পা ক্রমে ঝিমিয়ে এলো। সহসা অন্ধকার ভেদ করে বিদ্যুতের আলোর চমক। সেই আলোয় পথের পাশে দেখি একটা বাংলো ধরনের বাড়ি। মনে পড়ল মিস্ত্রির ওখানে যাওয়ার সময় দেখে গিয়েছিলুম ইন্সপেকশন বাংলো। তার নিরুপায় হয়ে সেই বাংলোর ভাঙা ফটকে ঢুকে তার বদ্ধ দ্বারে করাঘাত করলুম। বারবার করাঘাত। ভেতর থেকে এক বুড়ো চৌকিদার এসে দ্বার খুলে সামনে দাঁড়ালো। তার হাতে একটা হারিকেন লণ্ঠন। লণ্ঠনের আলোয় তার যা মূর্তি দেখলুম, শিউরে উঠবার মতো মূর্তি। শীর্ণ দেহ, কোটরগত চোখ, মানুষের জীর্ণ কঙ্কাল। তাকে বললুম রাত্রে এখানে থাকব। শুনে সে এমন বিস্ফারিত দৃষ্টিতে আমার পানে তাকালো, তার ভঙ্গি দেখে মনে হলো তার বিস্ময়ের সীমা নেই। আমার সংকল্প অটল দেখে সে বললে, এই বাংলো ঝড় বাদলের রাতে মোটে নিরাপদ নয়, অশরীরীদের আস্তানা হয়ে ওঠে। তাকে চাকরির দায় নিরুপায় চিত্তে আপাদমস্তক মুড়ি দিয়ে ওই বাইরের রোয়াকে পড়ে চাকরি রাখতে হয়। তখন তার চারিদিক ঘিরে কি কাণ্ডই না চলে। এ বাংলোয় লোকে কালে ভদ্রে আসে, সাহাব লোক। তারা রাত্রে কখনো থাকে না। পাশের গাঁয়ে সাহাব লোকের চিনির কল আছে। সেখানে যাতায়াত করতে কেউ যদি বাংলোয় আসে তো খানিক বসে বিশ্রাম করে যায়। সে আরও অনেক কথা বললে, কিন্তু আমার সেসব কথা বিশ্বাস হলো না। এই 1935 খ্রিস্টাব্দে বিজ্ঞানের যুগে, যে যুগে ছবির মানুষ কথা কয়, সেই যুগে ভূত, এর চেয়ে অসম্ভব আর কিছু হতে পারে না। ও লোকটার ওস্তাদি। রাত্রে এইখানে আরামে মুড়ি দিয়ে ঘুমোবে। আমি আস্তানা নিলে ফাই ফরমাসে ব্যতিব্যস্ত করব, তাই আমাকে ভূতের নাম করে সরাবার ফোন দিই। আমি বললুম, ভূত দানা দত্তি যেই আসুক বাপু, আমাকে এইখানেই থাকতে হবে। অন্ধকার পথ, এই জলঝড় মাথায় করে স্টেশনে যাওয়া সম্ভব হবে না। সে থ হয়ে দাঁড়িয়ে রইল, মুখে কথা নেই। আমি আশ্বাস দিলুম, ভয় নেই, খাওয়া দাওয়ার উৎপাত করব না। এই রাত্রিটা শুধু পড়ে থাকব। বিছানা আছে তো? ঘাড় নেড়ে সে জানালে, আছে। আমি বললুম, বিছানাটা শুধু দেখিয়ে দাও, তুমি যা খুশি করো, আমার আপত্তি নেই। লোকটা তবু নড়ে না, কাঠ হয়ে দাঁড়িয়ে রইল। তার সে ভঙ্গি দেখে মনে হলো হয়তো এর পেছনে আরো বিচিত্র কোনো রহস্য আছে। বাঙালির মন যেখানে মৌনতা, সেইখানেই সে বিচিত্র গাঢ় রহস্যের সন্ধান পায়। আমি বললুম, বকশিস মিলবে। বৃষ্টির বেগ তখন বেশ প্রচণ্ড হয়ে উঠেছে। সঙ্গে সঙ্গে মত্ত বাতাসের তীব্র হুঙ্কার। বাজ হেঁকে যায়। সঙ্গে সঙ্গে খানিকটা আগুনের হলকা আকাশ চিরে ছুটে আসে, যেন প্রলয় রাক্ষসীর লকলকে জিভের মতো। লোকটা নিঃশ্বাস ফেলে বলল, বকশিস চাই না বাবু সাহেব, আসুন শোবেন, কিন্তু আমাকে পাবেন না। রাত 10টার পর আমি ওই ফাঁড়িতে যাব। আমি বললুম, কুছ পরোয়া নেই। তা ঘরের মধ্যে প্রবেশাধিকার পেলুম। ঘরখানি নেহাত ছোট নয়, এককালে সযত্নে তৈরি হয়েছিল। বড় বড় কটা সারসি, খড়খড়ি, একখানা খাট, খাটে বিছানা আছে। দেওয়ালের গায়ে একটা আরশির টেবিল, তার পাশে আলমারি, পাশে বাথরুম, বাথরুমে বাথটব, ছোট র্যাক। সে বললে, জলের দরকার হবে। আমি বললুম, কিছু জল রাখতে পারো? সে বললে, পারি, ইদারা আছে। লণ্ঠন রেখে সে বেরিয়ে গেল। আমি জুতো মোজা বর্ষাতি কোট খুলে আরাম করে খাটের বিছানায় শুয়ে হাত পা ছড়িয়ে দিলুম। ভাবলুম, ঝরুক আকাশ সারা রাত, ঝড়ের গর্জন দুনিয়াকে ভীত শঙ্কিত করুক, আমি আরাম নীড় পেয়েছি। আরাম আরাম। চৌকিদার ফিরল প্রায় আধ ঘন্টা পরে। ফিরে বললে, রাত্রে তাহলে নিশ্চয় থাকবেন? আমি বললুম, না হলে এই দুর্যোগে গাছতলায় দাঁড়াবো। সসংকোচে সে বললে, পুলিশ ফাঁড়ি ছিল।
আমি ভাবলুম সিপাহীদের খটমল ভরা খাটিয়া। না বাপু, যদি মরতে হয় তো ভূতের হাতেই মরব। ছারপোকার কামড়ে পলে পলে মৃত্যু যাতনা সহ্য করা, সে কষ্ট আমার পোষাবে না। সে চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর বললে, কুঁজোয় জল রেখেছি, বাথটবে জল আছে, ওদিক বন্ধ করে দিয়েছি। আপনি এই দিককার দরজা বন্ধ করে শোবেন তো? সঙ্গে টাকা কড়ি ছিল। বললুম, নিশ্চয়ই। সে হতাশভাবে আর একটা নিঃশ্বাস ফেলল। বেশ বড় নিঃশ্বাস ফেলে বললে, আমি ওই দাওয়াতেই থাকব। আপনি যখন নেহাত থাকবেন নড়তে পারবো না। বিদেশি লোক, সাহাব লোক। চৌকিদার বেরিয়ে গেল। আমি বিছানায় শুয়ে ভাবতে লাগলুম। অনেক কথা মনে আসছিল। সবচেয়ে বড় কথা, হাতে লোকজন আছে নাকি, পয়সা কড়ি সঙ্গে আছে, বোঝে। হয়তো ফাঁড়ির চৌকিদারদের সঙ্গেও যোগ আছে। মেরে ধরে যথাসর্বস্ব কেড়ে নেয়, তারপর ভূতের কথা বলে ব্যাপারটাকে চাপা দেয়। ভূতের নামে প্রাণে চমক লাগেনি। এখন এই চিন্তায় শিউরে উঠলুম। সত্যি, কিন্তু নিরুপায়। অগত্যা উঠে বড় দরজায় খিল এঁটে লণ্ঠনটাকে আরশির টেবিলে রেখে বিছানায় শুয়ে চোখ বুজলাম। পরিশ্রম কম হয়নি, সুতরাং বর্ষার উদ্যম মত্ত হুঙ্কার কানে এসে বাজলেও কখন ঘুমিয়ে পড়লুম বুঝতে পারলুম না। ভদ্রলোক এই পর্যন্ত বলে থামলেন। তারপর সিগারে একটা দীর্ঘ টান দিয়ে যেন দম নিলেন। দম নিয়ে কাহিনীর পুনরাবৃত্তি শুরু করলেন। বলতে কি, গল্প বেশ জমে উঠেছিল। আমাদের দেহে রোমাঞ্চ হচ্ছিল। তবে ভয়ের কিছু নেই বুঝছিলাম, যেহেতু ভূতের হাতে পড়লেও ভদ্রলোক অক্ষত দেহ নিয়ে স্টেশনে এসে হাজির হয়েছেন। ভদ্রলোক বলতে লাগলেন, অনেকক্ষণ ঘুমিয়েছিলুম। ঘুম কিসে ভাঙলেও বলতে পারি না, তবে ঘুম ভাঙতে বুঝলুম ঝড় বৃষ্টি থেমে গেছে। গা কেমন ছমছম করছিল, চারিদিক গভীর স্তব্ধ। ঘড়িতে সময় দেখি 12:17। এত রাত্রে পথে বার হওয়া যায় না। উপস্থিত আশ্রয় ছেড়ে পথে বার হওয়া সঙ্গত হবে না। আছি বেশ, থাকলেও কেমন অস্বস্তি বোধ করছিল। মনে হলো যেন ঘরের মধ্যে কারা চলে বেড়াচ্ছে। ছায়া দেখা যায় না, কিন্তু বেশ পায়ে চলার একটা শব্দ। লণ্ঠন জ্বলছিল। অন্ধকার ঘরে কেউ স্পষ্ট সন্তর্পিত গতিতে চলে বেড়ালে যেমন অনুভূতি পাওয়া যায়, আলো জ্বালা ঘরে তেমনি অনুভূতি বোধ করছিল। এই দেখুন, সে কথা মনে হতে আমার গায়ে এখনো এই রোমাঞ্চ। ভদ্রলোক আবার তার হাতখানি প্রসারিত করে আমাদের সামনে ধরলেন। কথাটা সত্য। ভদ্রলোক বলতে লাগলেন, তবু উঠে দাঁড়ালুম। মন তখন ভয়াতুর না হোক, মনে কেমন একটা অস্বস্তি। ভাবলুম খড়খড়ি খুলে দিই, শুধু সার্সিটাই বন্ধ থাকুক। তবু কাঁচের মধ্যে দিয়ে মৃদু আলোয় বাইরের সঙ্গে একটু সম্পর্ক থাকবে। উঠে সার্সির হুড়কো খুলে খড়খড়ির কপাট দুখানা খোলা মাত্র মনে হলো যেন বাইরের বারান্দার কাছে মস্ত মজলিস বসেছিল। আমার অনধিকার হস্তক্ষেপে তারা যেন চাপা হাসি সম্বরণ করতে না পেরে চট করে সরে গেছে। গা কেঁপে উঠল। চকিতে দেখে নিলুম আপাদমস্তক কাপড়ে ঢাকা পুঁটলির মতো কি একটা পদার্থ বারান্দায় পড়ে আছে। মাথার মধ্যে রক্ত ছলাৎ করে উঠল। ক্ষিপ্র হাতে সার্সি বন্ধ করে দিলুম। তবু আর একবার চাইবার লোভ সম্বরণ করা গেল না। বুকটার মধ্যে হাতুড়ির ঘা পড়ছিল, তবু চাইলুম। চাওয়া মাত্র নিজের এই ছমছমানিতে নিজেই লজ্জিত হয়ে পড়লুম। ভূত নয়, চৌকিদারটা আপাদমস্তক মুড়ি দিয়ে নিঃসারে ঘুমোচ্ছে। ফিরে খাটে এসে বসলুম। মনে হতে লাগলো বাইরে বাংলোর চারিদিকে যেন কারা ছুটোছুটি করে বেড়াচ্ছে। মনে মনে সান্ত্বনা সংগ্রহ করলুম, গ্রাম্য বিড়াল, শেয়াল বা ভাম, আর নয়তো কোনো নিশাচর পাখি।
ছুঁয়ে চোখ বুঝলুম, কিন্তু না, গায়ে আবার রোমাঞ্চ। ক্ষণে ক্ষণে গায়ে যেন হাজার ছুঁচ বিঁধতে লাগলো, তেমনি অস্বস্তি। বাইরে হুটোপাটি দ্রুত, যেন ঝনাত করে বাথরুমের দরজা খুলে কে তার মধ্যে ঢুকে আবার সেটা বন্ধ করে দিয়েছে। ভাবলুম মুঠি নিশ্চয়ই চৌকিদারটা বাথরুমের দরজা খুলে রেখেছিল। হয়তো এর মধ্যে কোনো রোম্যান্স আছে, পল্লীর কোনো আহিরানির প্রণয় রঙ্গ হয়তো। আমার ঘরের দ্বার গেল খুলে। বাথরুমের দিকে যেই দ্বার সেইটে চেয়ে দেখি, যা দেখলুম তাতে নিমেষে যেন পাথর বনে গেলুম। আমার চেতনা বিলুপ্ত হয়ে গেল। একজন দীর্ঘাকৃতি ভদ্রলোক, গায়ে প্রকাণ্ড আচকান, রেশমি আচকান, মাথায় সাটিনের টুপি, বেশ সুপুরুষ। কাঠ হয়ে আমি বিছানায় বসে দৃষ্টি পলকহারা। রূপকথায় পড়েছিলাম, মায়াছড়ির স্পর্শে জীবন্ত মানুষ অচেতন নিষ্পন্দ পাষাণ হয়ে যেত। আমার ঠিক সেই দশা। কথা কইবার চেষ্টা করলুম, ঠোঁট নড়ল না, কথাও মুখে ফুটল না। হাত পা সব যেন অবশ, নিথর, নিষ্পন্দ। পুতুলের চিত্র করা চোখ, সেই চোখের অবিচল দৃষ্টিতে শুধু সেই মূর্তির পানে চেয়ে রইলুম। ঘরটা তখন আতর খুশবোর গন্ধে মশগুল হয়ে উঠেছে। কি গন্ধ! তীক্ষ্ণ, স্পষ্ট। আতঙ্কে বোধহয় চোখ বুজে এসেছিল, কারণ তীব্র একটা সুস্পষ্ট রবে যেন নতুন দৃশ্য চোখে জাগল। দেখি আয়নার সামনে দাঁড়িয়ে সেই ভদ্রলোক, তার পিছনে এক নারী। নারী সুন্দরী তরুণী, নীল সাটিনের ঘাগরা পরা, রূপে বিদ্যুৎ ঠিকরে পড়ছে। পুরুষ সবলে নারীর কণ্ঠ চেপে ধরেছে। নারী প্রাণপণে মুক্তির চেষ্টা করছে। টেবিলের টানা খুলে পুরুষ ক্ষিপ্র হস্তে কি একটা বার করলে, বার করে নারীর অধরের উপর সেটা রেখে সজোরে যেন লাইন টেনে দিলে। ঝিকঝিক করে উঠল একটা রূপার পাত। সঙ্গে সঙ্গে বিকট আর্তরব, এবং চারিদিকে নিমেষে আবিরের রঙে রাঙা হয়ে উঠল। ভয় আমি মূর্ছিত হয়ে পড়লুম। যখন জ্ঞান হলো, দেখি সার্সির কাঁচ ভেদ করে ভোরের আলো এসে ঘরে পড়েছে। মেঝে রক্তের ঢেউ বয়ে যাচ্ছে, আর রক্ত মেখে পড়ে আছে একটি টিয়া পাখি, তার গলা কাটা। পাশে পড়ে আছে একখানা খুর। এই সেই খুর। ভদ্রলোক পকেট থেকে কাগজে মোড়া ছোট একখানি খুর বের করলেন, আমাদের সামনে ধরে বললেন, গুলগাঁওয়ের মিস্ত্রির তৈরি খুর, আশ্চর্য ধার। না হলে এক টানে নারীর গলাটা কেটে ফেলা সহজ কাজ নয়। শুধু খুর কেন, ছুরি, নরুন, কাঁচি সমস্ত গুলগাঁওয়ের মিস্ত্রিদের হাতের তৈরি, আর দাম খুব সস্তা। খুর 5 আনা, ছুরি 2 আনা, আর এই কাঁচি 6 পয়সা। তাছাড়া ছুঁচ, ডাক্তারি ল্যান্সেট, যা বলবেন আমরা গুলগাঁওয়ে তৈরি করাচ্ছি। বেঙ্গল বেহার কাটলারি ওয়ার্কস নাম শুনেছেন? আমি সেই কোম্পানির সোল, অর্থাৎ একমাত্র এজেন্ট অ্যান্ড ক্যানভাসার। কি চাই বলুন? লিমিটেড কোম্পানি। কলকাতায় ব্রাঞ্চ অফিস আছে, নাম্বার 2 পাগলামোদি লেন, আহিরিটোলা। দয়া করে আপনাদের কিছু কিছু কিনতে হবে। সন্তুষ্ট হবেন কাজ দেখে। তাছাড়া আমারই জীবিকা। চটে উঠলুম, এমন করে রসভঙ্গ! বললাম, ইন্সপেকশন বাংলোয় সে ভূত? হেসে ভদ্রলোক বললেন, আরে বিজ্ঞাপন, গল্প না বললে আপনারা শুধু শুধু দয়া করবেন কেন? ঢের ক্যানভাসার ঢের জিনিস নিয়ে পথে বেরিয়েছে তো। প্রবল হাস্য রোল উঠল। বেচারি এতখানি সম্মোহিত করেছে, চুপচাপ বসেছিলাম। গল্প মন্দ জমায়নি, আমাদের গায়েও কাঁটা দিয়েছে। সকলেই দাম দিয়ে 2খানা করে ছুরি কাঁচি কিনলাম। মোটা একটি ভদ্রলোক বসেছিলেন, তিনি বললেন, বইটই লেখেন না কেন? ক্যানভাসার বলল, লিখেছি, তাতে পয়সা হয় না। গল্প রচনার শক্তি নিয়ে ক্যানভাসিংয়ে নেমেছি।
দু পয়সা রোজগার হচ্ছে মশাই। রাত্রে ভূতের গল্প জমে বলেই এই গল্প। প্রয়োজন হলে বাদশাহী কেচ্ছা বলতে পারি। এ যুগের ট্রাঙ্গেলের গল্পও মজুত আছে। সব রসের গল্প বলি, রসিক বুঝে। ওদিকে ঘণ্টা পড়ল, সিগন্যালের ঘণ্টা। মুঠঘাট বেঁধে প্ল্যাটফর্মের দিকে অগ্রসর হলাম।